গরম পড়তেই এঁচোড় কাঁঠাল সকলের বাড়িতে চলেই আসে। একঘেয়ে এঁচোড়ের কালিয়া বা কাঁঠালের ডালনা কেন খাবেন বলুন তো? যখন থাকছে এত সুন্দর একটা রেসিপি, একদম নতুন একটা এঁচোড়ের কোফতার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। প্রথমেই দেখুন এঁচোড়গুলোকে এভাবে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম, জল দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। ভালো মতন কিন্তু এটাকে সিটিতে বসাতে হবে, যত নরম হবে ততই কিন্তু আমাদের রান্নাটা করতে সুবিধে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, তার সাথে হলুদ গুঁড়ো চলে গেল এখানে হাফ টিস্পুনেরও কম। এর মধ্যে বন্ধুরা আমি দুটো আলু দিয়ে দিয়েছি, সেটা আমি এভাবে আধফালি করে কেটে নিয়েছি। সব একসাথে দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে হাত দিলেই কিন্তু একদম নরম তুলতুলেভাবে কাঁঠালগুলো ভেঙে যাচ্ছে। এতটাই নরম কিন্তু করতে হবে। তার সাথে বলে রাখি, আলুর মধ্যেও যেন কোনো কচকচে ভাব না থাকে সেটা দেখে নিতে হবে। এবার যখন এগুলো একটু ঠান্ডা হয়ে গেল, তখন হাত দিয়ে এক এক করে এগুলোকে আমি ডলে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু এগুলোকে ম্যাশ করতে হবে, যেন একদমই দানা ভাব না থাকে। এবার সকলেই জানি এঁচোড়ের মধ্যে যে বিচি থাকে, অনেক শক্ত অংশও থাকে। সেজন্যই বারবার বলছি, যখনই সেদ্ধ করবেন তখন কিন্তু খুব সুন্দর নরম করে সেদ্ধ করতে হবে। বেশ মাখতে মাখতে অনেকটা জল কিন্তু বেরিয়ে গিয়েছে, এগুলোকে আমি আবারও ফেলে দিলাম। এঁচোড়ের মধ্যে জল কিন্তু একদমই থাকলে চলবে না। এবার আমি এর মধ্যে দুটো মতন আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একসাথেই দিয়ে দিলাম, আর মশলা দিচ্ছি। মশলার মধ্যে এখানে নুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরা পাউডার রয়েছে এখানে 1 টেবিল স্পুন, তার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চলে গেল এখানে হাফ টিস্পুন, আর গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন। দিয়ে দিলাম এখানে বেসন। বেসনটা আমি চামচের হিসেবে বলতে গেলে 4 থেকে 5 টেবিল চামচ কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে সর্ষের তেল। যেহেতু এটা এঁচোড় বা কাঁঠাল, সেহেতু এর মধ্যে একটু কষ্টা ভাব, আঠালো ভাব থাকবেই। সেজন্য সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েই কিন্তু এগুলোকে আমি মাখবো। আর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেরা নিজেরা বুঝে কিন্তু দেবেন। এখানে দেখুন বেশ সুন্দরভাবে এঁচোড়টা আমি ডলে নিয়েছিলাম, কিন্তু দেখেই মনে হচ্ছিল যেন একটু জলজলে ভাব রয়ে গিয়েছে। তাই আবারও এর মধ্যে বেসন কিন্তু আমি অ্যাড করে তারপর আবার মেখে নিয়েছি। শেষের দিকে 3 টেবিল চামচের মতন বেসন কিন্তু আবার দিয়ে মেখে নিয়েছি। এবার হাতের চেটোয় সর্ষের তেল মাখিয়ে নিলাম। ভালো মতন সর্ষের তেলটা মাখিয়ে নিয়ে আমি এভাবে কোফতার আকারে কয়েকটা বল তৈরি করে নিচ্ছি। ভীষণই সহজ, আপনারা চাইলে যে কোনো শেপ এখানে দিতে পারেন। আমি এখানে গোল বলের মতোই শেপ দিলাম। আপনারা চাইলে চৌকো শেপেরও করতে পারেন, কিংবা ডিমের মতন ওভাল শেপেরও করতে পারেন, সেটাও বেশ ভালো লাগবে। তবে আমি সাধারণ কোফতার আকারেই কিন্তু এগুলোকে গড়ে নিলাম। তৈরি হয়ে গেল। এখানে দেখুন ভীষণই সহজে, সবগুলো দেখাচ্ছি না, দুটো আমি এখানে হাতে তৈরি করে দেখালাম। খুব সুন্দর আর সহজভাবেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, কোনো খাটনি নেই। এঁচোড়ের ডালনা, এঁচোড়ের কালিয়া তৈরি করতে এর থেকে অনেক বেশি অসুবিধা হয়, খাটনিও হয়। এটা তৈরি করে দেখুন না, খুব মুখরোচক লাগবে। এবার দেখুন প্রত্যেকটা কোফতা কত সহজে কিন্তু আমি হাতে নিচ্ছি, আবার রাখছিও, এক ফোঁটা অসুবিধা হচ্ছে না। এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, এগুলো একটু ডুবো তেলে ভাজলে ভালো হয়। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন ঘি। কোফতা যত যাই বলুন না কেন, একটু ঘি গরম মশলা পড়লে খেতে ভালো লাগে। তাই আবার নিরামিষ কোফতা, সেজন্য একটু ঘি গরম মশলা দিয়েই তৈরি করছি। এখানে দেখুন প্রত্যেকটা কোফতা আমি কিন্তু এভাবে ছেড়ে দিচ্ছি। একদম ডুবো তেলের মধ্যে ভাজার চেষ্টা করলে কোফতাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। আর তারপর এই গরম তেলগুলো এভাবে একটু ওপর দিক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু খুব ভালো হয়। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, ভুলবেন না। এভাবে গরম তেলটা ওপর দিক দিয়ে দিলে খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসবে, আর দেখবেন ভাজার সময় ভেঙেও যাবে না, ভীষণ সুন্দরভাবে এগুলো উঠে চলে আসে। এখানে দেখুন প্রত্যেকটা কোফতা এক সাইডে আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে অপর সাইডটাও ভালো মতন ভাজা হয়ে যাবে। একটু সময় আর ধৈর্য নিয়ে কিন্তু কোফতাগুলোকে ভাজতে হবে, না হলে পরে বুঝতেই পারছেন এঁচোড় রয়েছে ভেতরে। তো ভালো মতন মিডিয়াম ফ্লেম থেকে আর লো ফ্লেমে যদি এটাকে ভাজেন, তাহলে পরে কিন্তু ভেতরের সাথে সাথে বাইরেটাও একদম মুচমুচে হবে, কিন্তু ভেতরটা ততটাই নরম আর জুসি তৈরি হয়ে যাবে।
প্রত্যেকটা কোফতার রং শুধু আপনারা একবার দেখুন, ওঠানো কত সহজ, ভীষণই সুন্দর লাগে এই কোফতাগুলো। আমি তো বলবো, আমি নিজেও দেখেছি ডালের সাথে একটা কিন্তু ভাজা খেলে খুবই ভালো লাগে। কেউই বলতে পারবে না এটা কি খাচ্ছে, মনে হবে ভেজিটেবল পকোড়া, এতটা সুস্বাদু। একবার ডালের সাথে এটাকে ভাজাও খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। এক এক করে এগুলোকে আমি তুলে নিচ্ছি। ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন, আপনাদের থেকে আমি কোনো কিছুই লুকোই না। একটা আধটা এরকম হতেই পারে যে হ্যাঁ বাঁধন ছেড়ে গেল, তবে চিন্তার কিছু নেই, সবগুলো কিন্তু খুব ইজিলি উঠে আসে। এখানে পরের যে ব্যাচটা রয়েছে সেগুলোও কিন্তু এক এক করে আমি ভাজতে দিলাম, এগুলো ভাজা হোক। ততক্ষণে মিক্সারের জারের মধ্যে টমেটো নিয়ে নিলাম, ছোট 2টো টমেটো নিলাম, একটা কাঁচা লঙ্কা, আধফালি আদাকে 4 টুকরো করে নিলাম, আর তার সাথেই দারচিনি নিয়ে নিলাম আর এলাচ একসাথে বেটে নেব। জল দেব না, টমেটোতেই যথেষ্ট জল রয়েছে, তাই আর জল অ্যাড করছি না। এখানে দেখুন পরের ব্যাচের কোফতাগুলোও কিন্তু ভীষণ সুন্দর রঙে আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলোকেও এবার আমি এক এক করে কিন্তু তুলে নিচ্ছি। এবার এই তেলটা অনেকটাই রয়েছে, তাই আমি তেলটা একটু কমিয়ে নিলাম। এতটা তেল রান্নায় এখন একদমই ব্যবহার করেন না আপনারা, অনেকেই রয়েছেন স্বাস্থ্য সচেতন, আর করাও উচিত নয়। এবার এই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন হিসেবে 1/2 টিস্পুন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। কোফতার মধ্যে কিন্তু মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে, তাই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা স্কিপ না করলেই ভালো। চিনির রঙটা দেখুন খুব সুন্দর লালচে চলে আসলো, তখন বেটে রাখা টমেটোটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় লক্ষ্য করলে দেখতে পারবেন খুব একটা যে আহামরি কিছু মশলা তা কিন্তু নয়, যতটুকু আমাদের বাড়ির রান্নায় ব্যবহার হয় ততটুকু দিয়েই কিন্তু কোফতাটা বানিয়েছি। আর কিছু গোটা মশলাও এখন অ্যাড করছি। লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, তার সাথেই লবণ দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী, ধনিয়া পাউডার দিচ্ছি 1/2 টিস্পুনের মতন, আর হলুদ গুঁড়ো তো রয়েইছে 1/2 টিস্পুনের একটু কম। সব কিছুকে একসাথে দিয়ে এবার মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কষাবো, যতক্ষণ না মনে হবে মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ লো ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন নাড়াচাড়া করতে করতেই তেলটা কিন্তু একদমই সেপারেট হয়ে যাচ্ছে, মশলাটা নিচে পড়ে রয়েছে আর তেলটা উপর দিকে ভাসছে। এবার যেটা করছি, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। আমি প্রথম দিকে যতটা জল দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে কোফতাগুলো জল টেনে নেবে, তাই আবারও কিছুটা জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু জল অনেকটাই পড়লো, তাই সামান্য পরিমাণে একটু লবণ কিন্তু এর মধ্যে আমি দিয়ে নিলাম। অবশ্যই মাথায় রাখতে হবে কোফতা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, সেজন্য খুব কম জলে যদি করা হয় তবে কিন্তু এটা পরের দিকে গিয়ে একটু আঠালো হয়ে যায়। এবার সমস্ত কোফতাগুলোকে এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতন কিন্তু বন্ধুরা এটাকে ফুটিয়ে নিতে হবে, না হলে পরে ভেতরের যে জুসি ভাবটা সেটা কিন্তু আসবে না। চাইলে পরে এই সময় আপনারা ঢাকা চাপা দিয়ে একটু হতে দিতে পারেন। এখানে দেখুন 4-5 মিনিট পর লো ফ্লেমে রান্না করতে করতে এর রঙটা কত সুন্দর এসে গেছে। আমি কিন্তু আবারও এগুলোকে উল্টে পাল্টে দিলাম, যাতে আরেক দিকেও এটার ঝোলটা ভালো মতন ঢুকে যায়। বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে, এই গ্রেভিটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর রঙটা শুধু একবার দেখুন, কে বলবে এটা একটা নিরামিষ রান্না। এত সুন্দর রঙ এসছে, আর তার সাথে সাথে খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। নিরামিষের যে কোনো দিনে বাড়িতে যদি অতিথিরা আসে বা নিজেদের জন্য যদি বিশেষ কিছু করতে মন চায়, সেদিন কিন্তু এভাবে আপনারা এঁচোড়ের এই কোফতা বানিয়ে নিতে পারেন আর পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে। দুর্দান্ত লাগবে। আর ভালো লাগলো কি না লাগলো সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবেই হবে। তার সাথে সাথে আমার চ্যানেল কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা, এটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা নিচে রয়েছে লাল সাবস্ক্রাইব বাটন, সেটাকে একবার প্রেস করে দেবেন। আর অল বাটন প্রেস করতে একদমই ভুললে চলবে না। আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।